তো আজকের ক্লাসে আমরা দেখব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়েছে পেশা প্রবেশ থেকে। পেশা প্রবেশ থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য আমি কালেক্ট করেছি। তো আপনারা যারা নিয়মিত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর পর্ব দেখেন, তারা অবশ্যই জানেন আমরা বিভিন্ন ধরনের পত্রপত্রিকা থেকে, যেমন পেশা প্রবেশ থেকে, অ্যাসিভার্স থেকে, সাফল্য থেকে। তার সাফল্যের মধ্যে দুটো বই আছে, বড় সাফল্যটা আছে, ছোট সাফল্য আছে। এছাড়াও কিন্তু কর্মসংস্থান, কর্মক্ষেত্র, কর্মসংস্কৃতি, এসব থেকে কিন্তু আমরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য নিয়ে আসি। বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা আজকের ক্লাসটা দেখুন। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা তথ্য আছে, খুব সুন্দর সুন্দর তথ্য আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নের পিডিএফটা পেতে আপনি সরাসরি আমাকে ফোন করতে পারেন। ফোন নম্বর 85 39 82 506, এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন পিডিএফের জন্য। তো আমরা আজকে দেরি না করে প্রথম প্রশ্ন দেখব। দেখুন, এখানে আছে এবছর যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পেশা প্রবেশ থেকে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা সংগ্রহ করেছি। প্রথম প্রশ্ন, দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী টিটি হিসাবে কে নিযুক্ত হলেন? তো সিন্ধু গণপতি। সিন্ধু গণপতি হচ্ছে সঠিক উত্তর। এখানে রূপান্তরকামী টিটি, বুঝতে পেরেছেন অবশ্যই। প্রথম হচ্ছে রূপান্তরকামী টিটি হিসেবে নিযুক্ত হলেন সিন্ধু গণপতি। এই জন্য কিন্তু ইনি এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নে এসছেন। তো সিন্ধু গণপতি নামটা ভালো করে মনে রাখবেন, সিন্ধু গণপতি। আমরা চলে যাব পরের প্রশ্নে। তো এবার আপনার প্রশ্ন আছে, 2024 সালে 5 জনকে ভারতের সর্বোচ্চ সম্মানে ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করলো কেন্দ্র। তারা কারা? এখানে দেখুন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর ও দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিং রাও, আর প্রাক্তন প্রধানমন্ত্রী ও লোকদলের প্রতিষ্ঠাতা চরণ সিংহ এবং বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু প্রশ্ন আছে 2024 সালে 5 জনকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করেছে 2024 সালে। তাহলে ভারতরত্ন প্রদানকারীদের মধ্যে কারা কারা আছে? বিহারের প্রাক্তন প্রধানমন্ত্রী কর্পূরী ঠাকুর, দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী ও লোকদলের প্রতিষ্ঠাতা চরণ সিংহ এবং বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন। এনারা কিন্তু ভারতের যে সর্বোচ্চ সম্মান, ভারতরত্ন, সেই ভারতরত্ন পুরস্কার কিন্তু এনারা পেয়েছেন। তো 2024 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের নাম কিন্তু আমি আপনাদের ভালো করে বলে দিলাম। এখন আপনারা কি করবেন, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবেন, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনে আরপিএফ পরীক্ষা, এছাড়াও কিন্তু বিভিন্ন পরীক্ষা আছে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আছে, তারপরে আপনার কোর্টের পরীক্ষা আছে, তারপরে আপনার তারপরে এমটিএসের পরীক্ষা আছে। এসব পরীক্ষা আছে কিন্তু আপনারা যারা পরীক্ষা দেবেন, আপনারা ইতিমধ্যেই তো আবার এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছেন, তাতেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি দেখব, তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এবার আমরা এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নটার ছবি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে যিনি আছেন ইনি হলেন সুচেতা সতীশ। ইনি প্রশ্নটা এনার কি, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে কিন্তু 100টিরও বেশি ভাষায় গান গেয়ে, 100টিরও বেশি ভাষায় গান গেয়ে কিন্তু 100টিরও বেশি ভাষায় গান গেয়ে কে গিনেস রেকর্ডসে নাম তুললেন? তো ইনি হলেন সুচেতা সতীশ। অবশ্যই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুচেতা সতীশের ছবিটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো মুম্বাইয়ের দ্য ইন্ডিয়ান হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কিন্তু এই সুচেতা সতীশ। বর্তমানে তিনি সংবাদের শিরোনামে আছেন। একাধিক ভাষায় কিন্তু গান গেয়ে গিনিস ওয়ার্ল্ডে রেকর্ডের অধিকারী হয়েছেন। ছোটোবেলা থেকে সুচেতার মধ্যে একটা প্রতিভা, মানে আশ্চর্য প্রতিভা লক্ষ্য করেন তার পিতামাতা। 2017 সালের 29শে ডিসেম্বর দুবাইয়ের এক কনসার্টে মোট 85টি ভাষায় গান গেয়েছিলেন সুচেতা সতীশ। আর তারপরেই কিন্তু এই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড নাম উঠে যায় এই ছোট্ট মেয়েটির। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই সুচেতা সতীশকে দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। পাকিস্তান অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? পাকিস্তান অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? এখানে আছে মরিয়াম নওয়াজ। তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে মরিয়াম নওয়াজ। তো মরিয়াম নওয়াজ হচ্ছেন পাকিস্তানের প্রথম
আহ, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এই মরিয়ম নওয়াজ। এখন প্রশ্ন হচ্ছে এই মরিয়ম নওয়াজ কে ছিলেন? 1973 সালে জন্মগ্রহণকারী এই মরিয়ম নওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে। 2012 সালে মরিয়ম তার বাবার দল পাকিস্তান মুসলিম লীগে যোগদান করেন এবং 2013 সালের প্রধানমন্ত্রী নির্বাচনে তার বাবা নওয়াজ শরীফের পক্ষে প্রচারও চালিয়েছিলেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু এই মরিয়ম। বর্তমানে পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ পিএমএলএন, ভালো করে মনে রাখবেন, পিএমএলএন, পাকিস্তানি মুসলিম লীগ নওয়াজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্টও, পিএমএলএন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কখনো কখনো কিন্তু আপনার প্রশ্ন পড়বে পাকিস্তানের এই মরিয়ম নওয়াজের দলটা কী দল ছিল? এই পিএমএলএন এটা কিন্তু আপনার দিল, তারপরে এএমএলএন দিল, তারপরে পিএমএম দিল, এরকম দেয় কিন্তু। তো সেইখানে পিএমএলএনের কিন্তু পিএমএলএন দলের কিন্তু ইনি হলেন পিএমএলএন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই মরিয়ম নওয়াজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে, পরের প্রশ্নটা দেখব। এবার পরের প্রশ্ন দেখছি, দেখুন, এবছর প্যারিস অলিম্পিক্সে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ক্রীড়াবিদ? তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবছরে অলিম্পিক্সে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু এই অভিনব বিন্দ্রা। এখন এই অভিনব বিন্দ্রাকে, ইনি একজন শুটার। তো অভিনব বিন্দ্রা ইনি কিন্তু সোনার ছেলে। কেন সোনার ছেলে বললাম? কারণ 2008 সালে চীনে যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে কিন্তু অভিনব বিন্দ্রা মানে সোনা জিতে এনেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চীনের অলিম্পিকে কিন্তু এই সোনা জিতে কিন্তু তিনি ভারতবর্ষের সোনার ছেলে হয়ে উঠেছিলেন এই অভিনব বিন্দ্রা। তিনি কিন্তু শুটারে এই সোনার পদকটা জিতেছিলেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। সম্প্রতি নববর্ষ বরণের উৎসব নিউ ইয়ার সেলিব্রেশন নিষিদ্ধ ঘোষণা করলো কোন দেশ? এইটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। সম্প্রতি নববর্ষ বরণের উৎসব নিষিদ্ধ ঘোষণা করেছে নিউ ইয়ার সেলিব্রেশন, এটা কিন্তু হবে না। কোন দেশে? পাকিস্তানে। উত্তর দেখুন পাকিস্তান এর সঠিক উত্তর কিন্তু। এখন পরের প্রশ্ন দেখুন, আন্তর্জাতিক টি-20তে দ্রুততম শতরান নজির করলেন কোন ক্রিকেটার? ইনি কিন্তু নামিবিয়ার একজন ক্রিকেটার, তিনি হচ্ছেন জন নিকোল লিপটি ইটন। নেপালের বিরুদ্ধে মাত্র 33 বলে কিন্তু সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটা করেছেন, মাত্র 33 বলে। এটা হচ্ছে নেপালের বিরুদ্ধে। নামিবিয়ার প্লেয়ার জন নিকোল লফটি ইটন, ইনি কিন্তু খুব কম বয়সী প্লেয়ার। তিনি 33 বলে দ্রুততম শতরান করে কিন্তু খেলাটা ঘুরে যায়। যদিও সেই ম্যাচে কিন্তু নেপাল হেরে গিয়েছিল মাত্র 20 রানে। তো এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হয়ে দাঁড়াচ্ছে এই নামিবিয়ার জন নিকোল লফটি ইটন। তো এর আগে কিন্তু ক্রিস গেইলের ছিল মানে দ্রুততম সেঞ্চুরি, টি-20তে দ্রুততম সেঞ্চুরি 33 বলে, সেটা ছিল কিন্তু ক্রিস গেইলের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্রিস গেইল যিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। আমরা চলে যাব, ক্রিস গেইলের পরেও কিন্তু একজন ভেঙেছিল, সেটা আপনার এই মানে এই যে নামিবিয়ার যে প্লেয়ারটা এই নেপালের বিরুদ্ধে এই খেলাটা খেলেছে, তার আগে এটা বিশ্বকাপে মানে টি-20 বিশ্বকাপে সম্ভবত এই গেল টি-20 বিশ্বকাপে ওইটা কিন্তু রেকর্ডটা ভেঙেছিলেন। এখন নামটা আমার মনে পড়ছে না, তো তিনিও কিন্তু এই টি-20 রেকর্ডটা ভেঙেছিলেন। উনি হচ্ছেন একটা নতুন দেশের প্লেয়ার, যাই হোক ওনার নামটা মনে নেই, তো দেশটার নামও মনে নেই কি ওনার নামটাও ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না। কিন্তু তারপরে কিন্তু এটা হলো নামিবিয়ার জন নিকোল লফটি ইটন, ইনি কিন্তু 33 বলে এটা করেছেন, দ্রুততম সেঞ্চুরি করেছেন। পরের প্রশ্ন আমরা দেখব। এখানে পরের প্রশ্নটা যদি আমরা একটু তুলি তাহলে দেখতে পাচ্ছি যে সম্প্রতি কোন দিনটিকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার? সুন্দর প্রশ্ন কিন্তু। রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে পয়লা বৈশাখকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছেন। এখানে আমরা পরের প্রশ্ন দেখব, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হলেন শেখ হাসিনা। এ নিয়ে কতবার এই পদে নির্বাচিত হলেন তিনি? 5বার। তো এই প্রশ্নটা যদিও এখানে এই মানে কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, এর যে পরবর্তী যে ঘটনা, অর্থাৎ হাসিনা এই মুহূর্তে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই। তো এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই, যদিও ওখানে অন্য উপায়ে মন্ত্রী ঘোষণা করা হয়েছে। তো যে ঘটনাটা ঘটেছিল এর পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমাদের সেটা আছে।
এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে পঞ্চমবারের জন্য, এটা এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নে আছে। কিন্তু এর পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের নিয়ে আসবো সেখানে কিন্তু বাংলাদেশের ঘটনাগুলো হুবহু আছে, অনেকটা প্রশ্ন আছে সেখান থেকে। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা কিন্তু একমাত্র পালিয়ে প্রাণ বাঁচানোর মতন বাঁচিয়েছেন সে দেশ থেকে অন্য দেশে চলে গিয়ে। এটা তো আপনারা জানেন, ঘটনাক্রমে এগুলো জানেন। তো ইনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন পঞ্চমবারের জন্য। যদি আপনাকে বলে যে শেষ পর্যন্ত হাসিনা সরকার কততম প্রধানমন্ত্রী ছিলেন, তাও আপনি বলতে পারবেন পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। এখানে দেখুন, গণসূর্য প্রণামের আয়োজন করে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কোন রাজ্য? গণসূর্য প্রণামের আয়োজন করেছে, এটা করে গিনেস বুকে নাম তুলল কোন রাজ্য? এখানে দেখুন গুজরাট। গুজরাট 108টি স্থান থেকে 4000 জন অংশগ্রহণ করে। গুজরাট 108টি স্থান থেকে কিন্তু প্রায় 4000 জন অংশগ্রহণ করে এই সূর্য প্রণামে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? এখানে আছে নাদিয়া কালভিনো। নাদিয়া কালভিনো হচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কী আছে আমরা একটু দেখব। পরের প্রশ্ন যেটা আছে দেখুন, ভারতের কোন রাজ্যের প্রথম ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? ভারতের কোন রাজ্যের প্রথম ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? তো এটার সঠিক উত্তর কিন্তু হবে মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের কিন্তু ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছিলেন রশ্মি শুক্লা। এখন ডিজিপির পুরো কথা আপনারা জানেন অবশ্যই, তো যদি না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি। দেখুন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হচ্ছে ডিজিপির ফুল ফর্ম। এই যে ডিজিপি আছে, এই ডিজিপির ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তো ইনি হচ্ছেন মহারাষ্ট্রের কিন্তু প্রথম ডিজিপি হয়েছেন রশ্মি শুক্লা। রশ্মি শুক্লা কিন্তু ইনি কিন্তু 1988 ব্যাচের পুলিশ সার্ভিসের পুলিশ সার্ভিস অফিসার হিসেবে 1988 ব্যাচের কিন্তু একজন পুলিশকর্তা। তিনি কিন্তু যিনি কিন্তু এই মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন। এনার জন্ম হয়েছিল কিন্তু রশ্মি শুক্লা জন্মগ্রহণ করেছিলেন কিন্তু 1964 সালে। 1964 সালে এনার জন্ম। 1964 সালের 30শে জুন এনার জন্ম হয়েছিল। 1964 সালের 30শে জুন এনার জন্ম। ইনি একজন আইপিএস অফিসার ছিলেন 1988 ব্যাচের, সেটা আমি তো আগেই বলে দিলাম। ইনি কিন্তু ডিরেক্টর অফ জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মহারাষ্ট্রের। ডিরেক্টর অফ জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হয়েছেন, প্রথম নিযুক্ত হলেন মহারাষ্ট্রে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে সম্প্রতি নিযুক্ত হলেন? ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে সম্প্রতি নিযুক্ত হলেন? এখানে আছে অরবিন্দ পানাগড়িয়া। এইসব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আমরা এর আগের মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে কিন্তু এই প্রশ্নটাও ছিল। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান পদের সম্প্রতি নিযুক্ত হলেন অরবিন্দ পানাগড়িয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। এখানে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এরকম প্রশ্ন কিন্তু আমি অনেকবার আলোচনা করেছি। এই প্রশ্নটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছাড়া প্র্যাকটিস সেট করানোর সময় কিন্তু আপনাদের সঙ্গে বারবার আলোচনা করেছি। এখানে বলছে সম্প্রতি ফ্রান্সের, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দ্য লিজিয়া অফ দ্য নর্থ, নাইট অফ দ্য লিজিয়া অফ দ্য নর্থ এই পেলেন কোন ভারতীয় ব্যক্তিত্ব? খুব সুন্দর প্রশ্ন, কিন্তু খুব সুন্দর প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু শশী থারুর। শশী থারুর কিন্তু এই পদে এই সম্মানটা উনি পেয়েছেন, সর্বোচ্চ নাগরিক সম্মান শশী থারুর পেয়েছেন। এখন এই শশী থারুর কে? 1956 সালে 9 মার্চ 1956 সালের 9 মার্চ জন্মগ্রহণকারী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিবিদ, যিনি কিন্তু 2009 সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভা সংসদ সদস্য। শশী থারুর ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান প্রভৃতিতে তিনি কিন্তু কলামিস্ট এবং লেখক হিসেবে কাজ করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিভিন্ন পত্রপত্রিকার কিন্তু লেখক অ্যাকচুয়াল শশী থারুর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
ইনি কিন্তু ইনি একজন ভারতীয় যিনি কিন্তু ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ দ্য নর্থ পেলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটা আছে দেখুন, কন্নড় কন্নড় ও সংস্কৃতি ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি, কদম্ব শিলালিপি, সুন্দর প্রশ্ন কিন্তু। দশম শতাব্দীর কদম্ব শিলালিপি সম্প্রতি কোথায় পাওয়া গেল? এটার সঠিক উত্তর হবে কিন্তু গোয়ায় পাওয়া গেছে, গোয়াতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে পরের প্রশ্ন আছে, উইলিয়াম লাই কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? উইলিয়াম লাই কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। আমরা এই প্রশ্নটাই আসবো, তবে ওই ওপরের দিক থেকে আসবো যখন, তখন দেখব। এখন পরের একটা ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, নবনিযুক্ত মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এখানে দেখুন প্রশ্ন আছে, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? তো চম্পাই সোরেন হচ্ছে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হলেন। এখন প্রশ্ন হচ্ছে, চম্পাই সোরেন কেন হঠাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন? এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন কিন্তু হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন কিন্তু অর্থ তছরূপের দায়ে ইডি তাকে কিন্তু গ্রেপ্তার করে, যার জন্য ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। ইনি কিন্তু ঝাড়খণ্ডের জেএমএম পার্টির একজন নেতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলে যাব আমরা পরের প্রশ্নে। কোন খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন দিব্যাকৃতি সিং? সুন্দর প্রশ্ন, দিব্যাকৃতি সিং ইনি কোন খেলার সাথে যুক্ত? আবার এখানে বলছে কোন খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন দিব্যাকৃতি সিং? তো এখানে ইকুয়েস্ট্রিয়ান অর্থাৎ অশ্বারোহণ। দিব্যাকৃতি সিং ইনি কিন্তু অশ্বারোহী, একজন অশ্বারোহী খেলোয়াড় হচ্ছে দিব্যাকৃতি সিং। আমরা চলে যাব পরের প্রশ্নে। কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অট্টল? গ্যাব্রিয়েল অট্টল হচ্ছে মানে সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, তিনি হলেন ফ্রান্সের। চলে যাব আমরা পরের প্রশ্নে। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে হলেন? ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ছিলেন কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের প্রথম বোলার হিসেবে কে ১৫০ উইকেটের মালিক হলেন? এখানে হচ্ছে এর সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ডের টিম সাউদি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের প্রথম বোলারের হিসাবে কে ১৫০টি উইকেটের মালিক হলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে কি টিম সাউদি। তো টিম সাউদি কে ছিলেন, মানে টিম সাউদি কে? টিম সাউদি হচ্ছে একজন নিউজিল্যান্ডের ক্রিকেট বোলার, মানে ইনি কিন্তু বল করে থাকেন। এনার ফুল ফর্ম হচ্ছে, এনার নাম হচ্ছেন টিমোথি টিম গ্রান্ট সাউদি, অর্থাৎ আমরা তাকে টিম সাউদি বলেই চিনি। এনার জন্ম ১৯৮৮ সালে ১১ই ডিসেম্বর। নর্থল্যান্ড রিজিয়নের হুয়াঙ্গারের এলাকায় কিন্তু এনার জন্মগ্রহণ করেন। নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার, নিউজিল্যান্ড দলের তিনি কিন্তু মূলত ডানহাতি ফাস্ট বোলার, তিনি ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসাবে আউটসুইং বল করে থাকেন এই টিম সাউদি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তার নিউজিল্যান্ডের একজন ক্রিকেট প্লেয়ার। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, পুরুষ ক্যাটাগরিতে ২০২৩ এর বেস্ট ফিফা প্লেয়ার পুরস্কার কে জিতলেন? তো এর সঠিক উত্তর কী হবে? লিওনেল মেসি। তো আলাদা করে লিওনেল মেসি অর্থাৎ মেসির সম্পর্কে আপনাদের আলাদা করে কিছু বলতে হবে না, আপনারা জানেন ইনি হচ্ছেন একজন আর্জেন্টিনার প্লেয়ার, স্ট্রাইকার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এর সম্পর্কে যত কম বলবো ততই ভালো, কারণ যত বলতে যাব ততই বেশি হয়ে যাবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের ১ নম্বর দাবা খেলোয়াড় কে হলেন? এনার নাম হচ্ছে আর প্রজ্ঞানন্দ। ইনি কিন্তু কনিষ্ঠতম, মানে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আর প্রজ্ঞানন্দ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে যে ছবিটা আমরা দেখে বলেছিলাম পরে আমরা আলোচনা করছি, এটা কিন্তু এবার আমরা সেই প্রশ্নটা দেখব। এখানে প্রশ্ন আছে, অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল কোন দেশ? সুন্দর প্রশ্ন কিন্তু, অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল কোন দেশ? এখানে আছে উত্তর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দেখলাম এই ২০২৪-এ। তো ২০২৪-এর আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ হলো কিন্তু একটি আন্তর্জাতিক সীমিত ওভারের একটা ক্রিকেট প্রতিযোগিতা, যা কিন্তু ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কাতে, কিন্তু শ্রীলঙ্কার শেষ মুহূর্তে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু
শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করার জন্য এটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে। তাহলে আপনারা একটা কথা আমার মুখ থেকে বুঝতে পারলেন যে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল, কিন্তু আহ, উম, সেখান থেকে কিন্তু হয়নি। সেখান থেকে ওটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? দক্ষিণ আফ্রিকায় আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকায়। তা দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল। এখন এটা কিন্তু ছিল বিশ্বকাপের পঞ্চদশ সংস্করণ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পঞ্চদশ সংস্করণ ছিল এই বিশ্বকাপ। এটা হয়েছিল কবে? 19শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি। সম্পূর্ণ পরিচালনা করেছিলেন কিন্তু আইসিসি। এটার ওভার ছিল কিন্তু 50 ওভারের খেলা ছিল। আর এই খেলাটা ছিল কিন্তু কিছুটা মানে প্রথম পর্ব ছিল রাউন্ড রবিন লিগ এবং পরবর্তী পর্যায়ে ছিল কিন্তু নকআউট। আয়োজক দেশ ছিল কিন্তু দক্ষিণ আফ্রিকা, আর বিজয়ী হয়েছিলেন কিন্তু অস্ট্রেলিয়া। রানার আপ কে হয়েছিলেন? রানার আপ হয়েছিলেন কিন্তু ভারত। অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল কিন্তু 16টি, আর খেলার সংখ্যা ছিল কিন্তু 48টি। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা। এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন কিন্তু কোয়েনা মাফাকা, ইনি কিন্তু দক্ষিণ আফ্রিকার প্লেয়ার। আমরা এই প্রশ্নগুলোর সমাধান করলাম। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো দেখব। 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কারা? ঊর্ধ্বকবি গুলজার এবং সংস্কৃতি পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন। মালয়েশিয়ার নতুন রাজা হিসাবে কে উক্ত হলেন? ইব্রাহিম ইস্কান্দার। পরের প্রশ্ন আছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন নির্বাচিত হলেন কোন ভারতীয় ক্রিকেটার? তো এখানে কিন্তু পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন শুভমান গিল। এটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি। এবার পরের প্রশ্নে চলে যাব। এবছরে অস্কারের জন্য ভারতের তরফে মনোনয়ন পেল কোন সিনেমা? অস্কারের জন্য কিন্তু ভারতের একটা সিনেমা মনোনয়ন হয়েছে, সেটা হচ্ছে বিধু বিনোদ চোপড়ার নির্দেশিত 12th ফেল। বিধু বিনোদ চোপড়ার নির্দেশিত 12th ফেল এই সিনেমাটা কিন্তু এবার অস্কারের জন্য মনোনয়ন হয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। ভারতের বৃহত্তম সমুদ্র সেতু অটল সেতু কোথায় গড়ে উঠল? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। ভারতের বৃহত্তম সমুদ্র সেতু অটল সেতু কোথায় গড়ে উঠল? মুম্বাইয়ে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভারতের বৃহত্তম সমুদ্র সেতু হয়েছে কিন্তু সেটা হচ্ছে মুম্বাই সেতু। কত মানে দৈর্ঘ্য কত? 21.8 কিমি। 21.8 কিমি কিন্তু ভারতের বৃহত্তম সমুদ্র সেতু অটল সেতু দৈর্ঘ্য। এটা কিন্তু মুম্বাই হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। এখানে আপনি একজনের ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন বিশ্বের প্রথম মহিলা হিসেবে $100 বিলিয়ন মালকিন হওয়ার তকমা পেলেন। তো ইনি কে? ইনি হচ্ছেন ফরাসি মহিলা শিল্পপতি ফ্রাঁসোয়া বেটেনকোট। ফ্রাঁসোয়া বেটেনকোট। আমরা চলে যাব পরের প্রশ্নে। আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেট শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে কে 200 রান করলেন? একদিবসীয় ক্রিকেট ম্যাচ কিন্তু, অর্থাৎ 50 ওভারের খেলায়, সেটাই কিন্তু 200 রান করে শ্রীলঙ্কার প্রথম খেলোয়াড় হিসেবে নিযুক্ত হয়েছে। সেটা হচ্ছে প্রথম নিশঙ্ক। প্রথম নিশঙ্ক হচ্ছে প্রথম ক্রিকেটার হিসেবে, শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে 200 রান করলেন প্রথম নিশঙ্ক। আমরা পরের প্রশ্নে চলে যাব। সম্প্রতি কাজাখস্তানের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? কাজাখস্তানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? ওলঝাস বেকতেনভ। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী এখন কে? ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে আহমেদ আওয়াদ বিন মুবারক। প্রশ্নটা ভালো করে বুঝবেন। প্রশ্নটা হচ্ছে, কোন দেশকে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশন জিতল আইভরি কোস্ট? তো এর সঠিক উত্তর হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়াকে হারিয়ে কিন্তু আফ্রিকা কাপ অফ নেশন জিতল। আফ্রিকা কাপ অফ নেশন জিতল আইভরি কোস্ট নাইজেরিয়াকে হারিয়ে আইভরি কোস্ট আফ্রিকা কাপ অফ নেশন জিতল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পেতে চান তাহলে অবশ্যই ফোন করবেন। আমাদের নাম্বার দেওয়াই আছে স্ক্রিনের ওপরে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করলে অবশ্যই রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। তাহলে আমাকে বলতে পারবেন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আরও প্রশ্ন বা আরও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলের দিকে নজর রাখুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।